লেডি ক্যাটলিন অ্যাক্টিভিটি রুমের একটা সোফায় বসেছিল। তার ঠিক উল্টো দিকে হল পরিবারের ডেপুটি বাটলার, বাটলারের সহকারী এবং একজন পরিচারক বসেছিল। সে খুব মন দিয়ে রাতের ডিনার ব্যাঙ্কোয়েটের জন্য বিভিন্ন বিষয়ের উপর নির্দেশ দিচ্ছিল। তার মেয়ে অড্রে হল তার পাশে আসার আগ পর্যন্ত এটা চলল। মা, তোমাকে আমার কিছু বলার আছে। অড্রে ঘরের বাকি মানুষদের দিকে একবার চোখ বুলিয়ে নিল। অ্যাক্টিভিটি রুমে আসার সময় সে হালকা একটা কাঁপুনি অনুভব করেছিল, কিন্তু সে অদ্ভুত কিছু দেখতে পেল না। লেডি ক্যাটলিন চারদিকে তাকিয়ে মাথা নাড়ল। তোমরা সবাই পরে আসতে পারো। অ্যাক্টিভিটি রুমটা খুব দ্রুত শান্ত হয়ে গেল। এমনকি অড্রে ইশারা করে সুশিকেও বাইরে পাঠিয়ে দিল। তোমার আরও বেশি করে আমার পাশে থাকা উচিত এবং কিভাবে সবকিছু সামলাতে হয় তা শেখা উচিত। যদিও তোমার পারিবারিক শিক্ষায় এসবের কোনো অভাব নেই, কিন্তু তত্ত্ব আর বাস্তবকে কিভাবে একসাথে কাজে লাগাতে হয় সেটা এক গভীর জ্ঞান। লেডি ক্যাটলিন হাসল এবং তার মেয়েকে বোঝাল। তাকে দেখে মনে হচ্ছিল তার বয়স ৩০-এর কোঠায়, যদিও আসলে তার বয়স ৫০ পার হয়ে গিয়েছিল। ঠিক আছে আমার ছোট্ট পরি, কি হয়েছে? অড্রে এটিকেট ক্লাসে শেখা সেই সুন্দর হাসিটা দেওয়ার চেষ্টা করল, কিন্তু সে বুঝতে পারল যে তার হাসিটা বেশ ভারী আর নার্ভাস দেখাচ্ছে। সে তার শুকনো ঠোঁট কামড়ে ধরল এবং সরাসরি বলল, মা, আমি তোমার আর বাবার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছি। ওহ! লেডি ক্যাটলিন তার মাথাটা সামান্য কাত করল এবং আরও কিছু শোনার জন্য অপেক্ষা করতে লাগল। অড্রের কথাগুলো প্রথমে একটু আটকে আটকে আসছিল, কিন্তু তারপর সেগুলো একদম মসৃণ আর সাবলীল হয়ে গেল। আমি এরই মধ্যে একজন বিয়ন্ডার হয়ে গেছি। যারা ম্যাজিক পোশন খেয়ে অলৌকিক ক্ষমতার অধিকারী হয়, আমি এখন তাদেরই একজন। সোনালি চুলের লেডি ক্যাটলিন হালকা করে তার ভ্রু কুঁচকাল। কোনোরকম অবাক না হয়েই সে উত্তর দিল, আমি জানি। তোমার বাবা এবং আমি দুজনেই এ ব্যাপারে জানি। অড্রে মুহূর্তের জন্য বুঝতে পারল না যে সে কিভাবে কথা চালিয়ে যাবে। লেডি ক্যাটলিন মুখে হাত দিয়ে হাসল। তুমি ভল্ট থেকে এত রহস্যময় উপাদান নিয়েছ, আর তুমি এতটাই বোকা যে তুমি ভেবেছ আমি আর তোমার বাবা সেটা খেয়াল করিনি। তোমার বাবা আর্ল হোলের পাশে এই ভিলাতে এবং আমাদের পরিবারের জমিদারিতে বিয়ন্ডারদের কোনো অভাব নেই। তারা হয়তো সাধারণ চুক্তির মাধ্যমে কাজ করছে, অথবা চার্চ অব দ্য গডেস তাদের পাঠিয়েছে, কিংবা তারা এই হল পরিবারেরই সদস্য হতে পারে। মহামান্য রাজা এই ব্যাপারগুলোতে নীরবে সম্মতি দিয়েছে, আর আমরাও তোমার এই ছোট্ট অ্যাডভেঞ্চারগুলোতে নীরবে সায় দিয়েছি। দীর্ঘশ্বাস ফেলে লেডি ক্যাটলিন বলল, তুমি তো একদিন বড় হবেই। আমি আর তোমার বাবা তোমায় চিরকাল আমাদের ডানার নিচে আগলে রাখতে পারব না। তোমাকে অনেক কিছুরই একা মোকাবিলা করতে হবে। তাই ট্রাম্প কার্ড হিসাবে তোমার কাছে কিছু বাড়তি ক্ষমতা থাকাটা ভালোই। হ্যাঁ, আমি যতটুকু জানি শুরুর দিকটা খুব একটা বিপজ্জনক হওয়ার কথা নয়, আর সামনের দিকে এগোতে ১ থেকে ২ বছর বা হয়তো ৩ বছরও লেগে যেতে পারে। তাই আমি আর তোমার বাবা খুব একটা চিন্তিত ছিলেন না। আমরা ভেবেছিলাম তুমি প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর তোমাকে সাবধান করে দেব যাতে তুমি যেখানে আছো সেখানেই থেমে যাও। না মা, তোমার ধারণা ভুল। তুমি অ্যাক্টিং মেথডের ব্যাপারে কিছুই জানো না। আমার কাছে যদি সব উপাদান থাকে, তবে আমি নতুন বছরের আগেই সিকোয়েন্স ৭ সাইকিয়াট্রিস্ট হয়ে যেতে পারব। তাছাড়া আমি থামতেও চাই না। ডিউক নেগানের মৃত্যু আমাকে এটা বুঝিয়ে দিয়েছে যে এই পৃথিবীটা আমার ধারণার মতো এতটাও শান্ত আর নিরাপদ নয়। আমি বিপদের সময় তোমাদের সবাইকে রক্ষা করার মতো ক্ষমতা চাই। মিস্টার ফুল ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে, আর দুষ্ট দেবতারা বারবার পৃথিবীতে নেমে আসার চেষ্টা করছে। যদিও আমি এখনও অপরিণত এবং আমার জ্ঞানের অভাব আছে, তবুও আমি এই ব্যাপারগুলোর মধ্যে লুকিয়ে থাকা ভয়ঙ্কর বিপদগুলো টের পাই। অড্রে সবসময় জানত যে ভল্ট থেকে বিয়ন্ডার উপাদান নেওয়ার বিষয়টা সে কোনোভাবেই লুকাতে পারবে না, কিন্তু সে ভেবেছিল হয়তো ভাগ্যচক্রে তার বাবা মা এই জিনিসগুলোর আসল কাজ সম্পর্কে কিছুই জানে না। তারা বড়জোর এটা ভাবতে পারত যে সে তার রহস্যময় চক্রের মধ্যে আরও গভীরভাবে জড়িয়ে পড়ছে। নিজের বুকের পাথর নামানোর পর অড্রে তার মায়ের উপদেশের দিকে আর কোনো মনোযোগ দিল না। সে বলল, মা, আমি পরে একটা গোপন সংগঠনে যোগ দিয়েছি। সেটা অনেক বেশি শিক্ষামূলক, আর তারা কোনো দুষ্ট দেবতার উপাসনা করে না। আমাকে ক্ষমা করে দিও মা, আমি এই সংগঠনটার নাম বা বিস্তারিত কিছু তোমাকে বলতে পারব না, কারণ আমি এরই মধ্যে একটা শপথ করে ফেলেছি। তার মা কিছু জিজ্ঞেস করার আগেই অড্রে আসল কথায় চলে আসলো। আমি আজ খবর পেয়েছি যে প্রিন্স অ্যাডেসাক অগাস্টাস, যে সাধারণ মেয়েটির প্রেমে পড়েছে, সে আসলে একজন দানবী। আমি জানি না তারা কি ধরনের ষড়যন্ত্র করছে। তার এই প্রথম দুটো বাক্যের মধ্যে কোনো সরাসরি যোগসূত্র ছিল না। প্রথম বাক্যটা সাইকোলজি অ্যালকেমিস্টদের কথা বোঝাচ্ছিল, আর দ্বিতীয় খবরের উৎস ছিল ট্যাট ক্লাব, মানে স্বয়ং মিস্টার ফুল। এইভাবে কথাগুলো সাজিয়ে বলার কারণে তার বলা প্রতিটি কথাই সত্যি হয়ে দাঁড়াল। এমনকি ডিভিনেশন করলেও এগুলো সত্যি বলেই প্রমাণিত হবে। কিন্তু এতে করে মানুষ এটাই বিশ্বাস করবে যে সে এই খবরটা সাইকোলজি অ্যালকেমিস্ট নামের ওই গোপন সংগঠন থেকেই পেয়েছে। ক্যাটলিনের মুখের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। সে বেশ গম্ভীর হয়ে জিজ্ঞেস করল, দানবী? সে এই রহস্যময় জগৎ সম্পর্কে খুব একটা জানত না,
কিন্তু এই শব্দটাই তাকে বিপদ সম্পর্কে সতর্ক করতে এবং অস্থির করে তুলতে যথেষ্ট ছিল। অড্রে দ্রুত মাথা নাড়ল। হ্যাঁ, একজন ডেমননেস অফ প্লেজার। আর যে বিষয়টা আমাকে আরও বেশি ভয় পাইয়ে দিচ্ছে তা হল মেয়েটার নাম ট্রিসি চিক। তাতে সমস্যা কি? তার মা বেশ অবাক হয়ে জিজ্ঞেস করল। আমাদের সংগঠনের একজন সদস্য একটা প্রাচীন বইতে এই চিক নামটা দেখেছে। অড্রে তার আগে থেকে ভেবে রাখা মিথ্যে কথাটা বলে ফেলল। তার গলার স্বর, তার কথা, তার মুখের অভিব্যক্তি বা তার শারীরিক ভাষা সবকিছুই ছিল একদম নিখুঁত। চতুর্থ ইপোক বা তারও আগে এই নামটা ছিল আদিম দানবীর। এর পরপরই সে বেশ গম্ভীর গলায় যোগ করল সে একজন দুষ্ট দেবী। লেডি ক্যাটলিন আদিম দানবী বলতে কি বোঝায় তা বুঝল না, কিন্তু একজন দুষ্ট দেবী বলতে যে কি বোঝায় তা সে খুব ভালো করেই জানত। সে আর শান্ত হয়ে বসে থাকতে পারল না। সে তড়িঘড়ি করে একটা প্রশ্ন করে বসল, তুমি কি নিশ্চিত? আমি নিশ্চিত নই। অড্রে মিস্টার ফুলকে একটুও সন্দেহ করত না, কিন্তু সে তো আর সে কথা সরাসরি বলতে পারত না। যাই হোক না কেন, আমার মনে হয় রাজপরিবারের সাহায্য নেওয়া উচিত। না, বরং চার্চ অব দ্য গডেসের বিয়ন্ডারদের দিয়ে বিষয়টা নিশ্চিত করানো উচিত। যদি এর সাথে সত্যিই কোনো দুষ্ট দেবী জড়িয়ে থাকে তবে সাবধান থাকাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। ক্যাটলিন অবাক হয়ে তার মেয়ের দিকে তাকাল। অড্রে, তুমি সত্যিই বড় হয়ে গেছ। বিষয়টা যদি এতটা জরুরি না হতো তবে অড্রে এমন প্রশংসা শুনে একটু লাজুক হওয়ার ভান করত। সে হয়তো প্রথমে একটু মিষ্টি করে হাসত, তারপর আনন্দে ভাসতে ভাসতে নিজের ঘরে ফিরে যেত। হয়তো সে খুশিতে নাচতেও শুরু করে দিত। কিন্তু এখন সে এসবের কিছুই তোয়াক্কা করল না। সে খুব দ্রুত তার চেহারায় উদ্বেগ আর নার্ভাসনেস ফুটিয়ে তুলল। মা, তুমি কি আমাকে সত্যিটা লুকাতে সাহায্য করতে পারো? আমি শুনেছি যে চার্চ আর রাজপরিবারের বিয়ন্ডাররা অন্য কোনো গোপন সংগঠনকে একদমই পছন্দ করে না। তুমি বরং বলতে পারো যে বাবা এই খবরটা পেয়েছে। তার তো খবর পাওয়ার অনেকগুলো রাস্তাই আছে। ক্যাটলিন উঠে দাঁড়াল এবং তার মেয়েকে জড়িয়ে ধরল। চিন্তা করো না, তোমার বাবা বা আমি কেউই তোমাকে এর মধ্যে জড়াব না। তোমার বাবা সন্ধ্যা ছাড়া ফিরবে না। আমি প্রথমে লুকিয়ে থাকা প্রহরীদের ডাকব, এমন ভান করব যেন সে কোনো মেসেজ পাঠিয়েছে। তারপর আমি চার্চ অব দ্য গডেসকে বলব যাতে তারা আমাদের পরিবারকে রক্ষা করার জন্য বিয়ন্ডারদের পাঠায়। ঠিক আছে, অড্রে বেশ খুশি হয়ে উত্তর দিল। সেই মুহূর্তে সে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতক্ষণ ধরে এরকম একটা টানটান উত্তেজনা ধরে রাখতে রাখতে সে একদম ক্লান্ত হয়ে পড়েছিল। আকাশ থেকে প্রবল বেগে ছুটে আসা কয়েকটা জ্বলন্ত উল্কাকে পুরো জঙ্গল ঘিরে ফেলতে দেখে ক্লাইন মোরেত্তি একবার ভাবল যে সে হয়তো এখন অসহায়ভাবে নিজের ধ্বংসের জন্যই অপেক্ষা করছে। এমনকি সে যদি বারবার ফ্লেমিং জাম্পও ব্যবহার করে তবুও এই উল্কাপাত শুরু হওয়ার আগে জঙ্গল আর এই বিপদের কেন্দ্রবিন্দু থেকে তার পালানো অসম্ভব ছিল। তাছাড়া সিয়ার পাথুয়ের একজন বিয়ন্ডার হিসেবে তার শরীর এতটাও শক্তিশালী ছিল না যে সে সরাসরি একটা উল্কার আঘাত সহ্য করতে পারবে। এমনকি একটা জম্বি যাকে রিভলভার দিয়েও ঘায়েল করা যায় না, সেও এমন একটা হামলায় চোখের পলকে মাংসের দলায় পরিণত হয়ে যেত। তাছাড়া সেটা পুড়ে একদম কালো হয়ে যেত। ফ্লেমিং জাম্প, হলুদ আর সাদা রঙের আলোটা তার চোখের গভীরে ঝিলিক দিয়ে উঠল। আর ঠিক তখনই হাল না ছাড়া ক্লাইনের মাথায় একটা চমৎকার বুদ্ধি খেলে গেল। কয়েক সেকেন্ডের এই পরিস্থিতিতে সে একটুও দ্বিধা করল না। তার মাথায় যা আসলো সে ঠিক সেটাই করল। পটাশ। মনে মনে দূরত্বটা মেপে নিয়ে ক্লাইন তুড়ি বাজাল। সাথে সাথেই দেশলাইয়ের বাক্সে থাকা বাকি সবগুলো কাঠি জ্বলে উঠল। একটা গাঢ় লাল রঙের আলো আকাশের দিকে ছিটকে গেল, আর সেটা দ্রুত ক্লাইনকে নিজের ভেতরে ঢেকে নিল। ক্লাইন কোনো শব্দ না করেই সেখান থেকে গায়েব হয়ে গেল। পর মুহূর্তেই সে উল্কার ওপরে থাকা শিখার মাঝে আবির্ভূত হল। হুস! উল্কাটা প্রবল বেগে নিচের দিকে নেমে আসছিল। শিখা থেকে লাফিয়ে বের হওয়ার ঠিক সেই মুহূর্তেই সে উল্কার কাছাকাছি জায়গা থেকে অনেক দূরে সরে গিয়েছিল। সে এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিল যেখানে বাতাসের তাপমাত্রা ছিল ভয়ঙ্কর রকমের বেশি। যে মুহূর্তে সে লাফ দেওয়ার জন্য তার বিয়ন্ডার ক্ষমতা ব্যবহার করেছিল তখন সাধারণ আগুনের কোনো ক্ষমতাই তার ওপর কাজ করত না, এমনকি সেটার তাপমাত্রা অনেক বেশি হলেও না। কিন্তু সেই অবস্থা থেকে বের হওয়ার পর ফ্লেম কন্ট্রোলের মাধ্যমে তাকে আগুন থেকে বাঁচার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করতে হচ্ছিল। তা না হলে সে আগুনে পুড়ে মারাত্মকভাবে আহত হতো বা হয়তো পুড়েই মারা যেত। তাছাড়া এই গরম বাতাসটা তার লাফ দেওয়ার দূরত্বের মধ্যেও ছিল না। পটাশ! ক্লাইন আবার তুড়ি বাজাল। এর ফলে একটা নির্দিষ্ট জায়গায় থাকা বাতাসে আগুন ধরে গেল। সে আর একটা শিখার ভেতরে ঢুকে গেল। উল্কাটা মাটিতে আছড়ে পড়ার পর যে প্রথম বড় বিস্ফোরণটা হবে সে সেটা থেকেই বাঁচার চেষ্টা করছিল। কিন্তু সে যতবারই চেষ্টা করুক আর যতই ঝুঁকি নিক না কেন সে কিছুতেই বিপদ থেকে পালাতে পারছিল না। তার সামনে শুধু দুটো রাস্তাই খোলা ছিল। হয়তো তাকে জঙ্গল থেকে দূরে কোনো জায়গায় লাফ দিতে হতো আর উল্কার বিস্ফোরণের ধাক্কাটা সহ্য করতে হতো, আর তা না হলে তাকে কোনো অ্যাক্রোব্যাটের মতো এদিক ওদিক লাফাতে হতো আর ওই মাশরুম মেঘটার তাকে গিলে খাওয়ার জন্য অপেক্ষা করতে হতো। মুহূর্তের জন্য ক্লাইনের মনে হল যেন সে নিজেকে টুকরো টুকরো হতে দেখছে।
সে দেখল যে তার শরীরটা আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে আর তার শরীরে তখনও আগুন জ্বলছে। তার মাথায় একটা চিন্তা ঝিলিক দিয়ে উঠল, আর হঠাৎ করেই তার চোখের সামনের দৃশ্যটা বদলে গেল। চারপাশের সবগুলো রং যেন আরও গাঢ় হয়ে গেল। লাল রংটা আরও লাল, হলুদটা আরও হলুদ, আর সাদা রংটা আরও বেশি সাদা হয়ে গেল, ঠিক যেন একটা অদ্ভুত তৈলচিত্র। এই তৈলচিত্রটা বাস্তব পৃথিবী থেকে একেবারেই আলাদা বলে মনে হচ্ছিল। এর ফলে ক্লাইন দেখতে পারল যে উল্কাটা ধীরে ধীরে মাটিতে এসে আছড়ে পড়ছে। জঙ্গলের ওই অংশটা চোখের পলকেই ধ্বংস হয়ে গেল, আর মাটিটা বেশ কয়েকবার স্পষ্টভাবেই কেঁপে উঠল। আগুনের সাথে মিশে থাকা ধোঁয়ার কুণ্ডলী ওপরের দিকে উঠতে লাগল, আর সেটা মিলে একটা অদ্ভুত মাশরুম মেঘ তৈরি হল। এমন ভয়ঙ্কর একটা ধাক্কা ক্লাইনের কিছুই করতে পারল না, কারণ এই বিস্ফোরণটা ওই স্থির তৈলচিত্রের মতো জগতের ভেতরে ঢুকতেই পারল না। তার পাশে দাঁড়ানো একটা মানুষের অবয়ব দেখতে পাওয়ার আগে ক্লাইন প্রথমে বেশ অবাক হয়ে গিয়েছিল। লোকটার গায়ের রং ছিল ব্রোঞ্জের মতো, আর সে ছিল মাঝারি গড়নের। তার পরনে ছিল একটা লম্বা কালো স্যুট আর একটা হাফ টপ হ্যাট। তার চোখ দুটো ছিল বাদামি রঙের, বয়সের ছাপ পড়া। মুখের গড়ন ছিল বেশ শান্ত, আর তার ডান কানের নিচে ছোট্ট একটা তিল ছিল। মিস্টার আজিক! ক্লাইন খুশিতে চিৎকার করে উঠল। সে অবশেষে বুঝতে পারল যে অনেকদিন আগে সে যে ডিফিনেশন করেছিল সেটা ঠিক কোন দৃশ্যটার কথা বলেছিল। সেটা আসলে এই বর্তমানের কথাই বলেছিল। সেই রক্তের সাগরটা আসলে এই ভয়ঙ্কর বিপদের কথাটাই বুঝিয়েছিল, আর আজিক তাকে টেনে তোলার মানে ছিল তার মাধ্যমে এই বিপদ থেকে উদ্ধার পাওয়া। ক্লাইনের মুখের কথা শেষ হতে না হতেই আজিক তার হাত নাড়াল। সে ক্লাইনের হাতটা চেপে ধরল এবং সেই গাঢ় রঙের গভীর স্তরগুলোর ভেতর দিয়ে পথ তৈরি করে এগিয়ে গেল। সাধারণ দেখতে ওই পালকের কলমটা এখন আর নিজে থেকে লিখছিল না, আর সেটার ওপরের দিকটাও একটু ম্লান হয়ে গিয়েছিল। গম্ভীর চেহারার এক চোখওয়ালা মাঝবয়সী লোকটা সেটাকে চেপে ধরল, আর সে এমনভাবে দ্রুত লিখতে শুরু করল যেন সে কোনো আত্মাকে ডাকছে। এটা একদম স্পষ্ট ছিল যে আজিক এগার্স এখনও তার সব স্মৃতি আর শক্তি ফিরে পায়নি। স্পিরিট ওয়ার্ল্ড আর অ্যাস্ট্রাল ওয়ার্ল্ডের ভেতর দিয়ে যাতায়াত করার সময় এই সমস্যার কারণে একটা সুপ্ত বিপদ দেখা দিয়েছিল, আর ঠিক সেই কারণেই সে আর শার্লক মরিয়েটি এসে হাজির হল ইনসে জ্যাংউইল আর তার বন্ধুর ঠিক কাছাকাছি।